আসসালামু আলাইকুম দর্শক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের অখ্যাত পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন। সে বিষয়ে আলোচনা করব এবং এই জাতিসংঘে জুলাই যোদ্ধাদের উপর যে আওয়ামী সন্ত্রাসীর আক্রমণ চালালো সে বিষয় নিয়ে আলোচনা করব। এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, সাবেক শিবির নেতা। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আপনি অবশ্যই আমার সঙ্গে একমত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ত্যাগী নেতা, একজন পরিচ্ছন্ন নেতা, এবং তিনি এই ফ্যাসিবাদের 15 বছরে তিনি অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, এবং এবং তার ত্যাগের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি ভারতের এমন একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিলেন, আপনি দেখেন যে ভারতের কোনো মিডিয়া কিন্তু বিএনপির পক্ষে একটা কথা বলেনি। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আপনি রিপাবলিক বাংলা বলেন, আস্তাক বাংলা বলেন, এই সময় বলেন, ইন্ডিয়া টাইমস বলেন, টাইমস অফ ইন্ডিয়া, তারপরে দা ওয়াল, এই সব পত্রিকাগুলো বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে। সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পত্রিকাটিকে ইন্টারভিউ দিলেন। কিভাবে দিলেন আমি জানি না, কিন্তু এই ইন্টারভিউ দেওয়ার পরে এখন মানব জমিনকে তিনি বলেছেন যে পত্রিকাটির সঙ্গে কথা হয়েছে, কিন্তু তিনি কোনো ইন্টারভিউ দেননি। দৈনিক আমার দেশকে তিনি বলেছেন যে মহাসচিবের যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আর টিভিকে তিনি বলেছেন যে আমার এই বক্তব্য এআই দিয়ে তৈরি করা হয়েছে, আমি কোনো বক্তব্যই দেইনি। এবং তারপরেই কিন্তু এই সময় পত্রিকা একটা পিকচার দিয়েছে। এই যে এই দেখেন এই পিকচার, এই পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভারতীয় সাংবাদিক অনামিত্র চট্টোপাধ্যায়, এই অনামিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এই যে ধোঁয়াশাগুলো হলো, মানে এটা খুবই আশ্চর্যজনক। যাই হোক, আমার মনে হয় যে আসলেই মনে হয় যে উনি ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু উনি হয়তো এটা এখন স্বীকার করতে চাচ্ছেন না, হয়তো উনি বলে ফেলেছেন। বাট একজন ভারতীয় পত্রিকার অখ্যাত সাংবাদিক তিনি কিভাবে বিএনপির মহাসচিবের মতো একজন লোকের সাক্ষাৎ পেলেন, সেটাই আমার কাছে আশ্চর্য। আমি যদি আপনাকে ঠিক চুম্বক পাঠগুলো পড়ে দেখাই যে যে এখানে লিখেছে যে মানে তিনি বলেছেন যে জামাত মানে জিজ্ঞেস করা হয়েছে যে জামাত যে আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, তাহলে তারা ভোট দেবে না বলেছে। তখন ফখরুল বলেছেন যে জামাতও অংশ নেবে, আর এনসিপি কে আমরা কোনো শক্তি বলেই মনে করি না। এটা ঠিক যে এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, কিন্তু এখনো তাদের কিছু নাই, ডাকলেও লোক আসে না। এবং নিশ্চয়ই আপনি পড়েছেন পুরো ইন্টারভিউটা। আবার এও বলেছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। তিনি বলেন যে এনসিপি চাইনি, জামাত চেয়েছে। তখন প্রশ্ন করা হয়েছে জামাত কি 50টা চেয়েছে? তখন বলছে না, জামাত 50টা চাইনি, 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেইনি। আপনাকে আশ্বাস দিচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এই সময় ভারতীয় সাংবাদিককে আশ্বাস দিচ্ছেন যে জামাতকে আমরা আর মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। সেনাবাহিনী চাইছে যে মানে সেনাবাহিনী চাইতেছে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও নির্বাচন চাচ্ছেন। তো আপনার কাছে আসলে আমার প্রশ্ন যে জামাত আসলে কেন বিএনপির কাছে 30টা আসন চাইলো? জামাত কি আসলে মনে করতেছে যে তারা নির্বাচন জিততে পারবে না? জি, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। ধন্যবাদ দেশবাসী, দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই বলবো, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটি নিয়ামত। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যেমন আপোষহীন, তেমনি বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য আপোষহীন। এটা পরীক্ষিত, যেটা
গত 53 বছরের ইতিহাসে অন্য কোনো দল, কোনো গোত্র বাংলাদেশে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আপনার প্রশ্নের নিরিখে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো ছোট, ঠুনকো বা হঠকারিমূলক কোনো দল নয় যে আসন ভাগাভাগির জন্য অন্য কোনো দলের কাছে যেতে হবে। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে গত ৫ই আগস্ট বা তার পূর্ববর্তী যতগুলো আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন যে প্রকৃতপক্ষে প্রতিটা আন্দোলনে জামাত ছিল মেইন স্ট্রিম এবং মেরুদণ্ডের ভূমিকায়। মূল ভূমিকায় ছিল জামাত, অপর দলগুলো তাদের সাথে সহযোগিতা করেছে সাইড থেকে। কখনো এক কাতারে ছিল, কখনো যুগপৎ, কখনো ভিন্নভাবে তারা আন্দোলন করেছে। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের ব্যাপারে উনি কত ধরনের বক্তব্যই বলতে পারেন। একসময় বামপন্থী নেতা ছিলেন, পরে ডানপন্থী গ্রুপে ঢুকলেন, কিন্তু ওনার পূর্ববর্তী যে বামপন্থী মনোভাব সেটা মনে হয় যে এখন পর্যন্ত এক বিন্দু পরিমাণও পরিবর্তন হয়নি। বিএনপির মতো অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা যদি এমন ধরনের কথা বলে, বাংলাদেশের মানুষ খুব ব্যথা পায়। আমিও ব্যথিত হয়েছি, আপনিও ব্যথিত হয়েছেন আমার মনে হয়। বাংলাদেশের তাহলে আপনি বলতেছেন এটা মিথ্যা কথা? আমি মনে করি মিথ্যে কি সত্য সেটা প্রমাণ আছে। না, অলরেডি আপনাদের বিভিন্ন পত্র-পত্রিকায় বা ফিক্সারে বিভিন্নভাবে অনেকগুলো প্রমাণ আপনাদের কাছে এসেছে। পর্যায়ক্রমে বাকি প্রমাণগুলো হয়তো আপনারা একটা পর্যায়ে পেয়ে যাবেন। আপনাদের দল থেকে কিন্তু অস্বীকার করা হয়েছে, বলেছে তারা আমাদের পক্ষ চায়নি। থেকে স্পষ্টত বক্তব্য দেওয়া হয়েছে। আমাদের আজকেও গতকালেও দলীয় সেক্রেটারি জেনারেল যিনি এবং অফিসিয়ালি প্রতিবাদ জানানো হয়েছে। এই ধরনের মিথ্যা ডাহা, কিছু মিথ্যা তো আছেই এবং পুরোটাই এটা ডাহা মিথ্যা। এটা মিথ্যার মধ্যেও পড়ে না। যেটার লেশ মাত্রও নেই। সত্যের লেশ মাত্র যেখানে থাকে না এটাকে বলা হয় ডাহা মিথ্যা। এই ধরনের ডাহা একটা মিথ্যে কথা উনি সেখানে উপস্থাপন করেছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, সংগঠনের বক্তব্য স্পষ্ট, জামাত ইসলামের বক্তব্য স্পষ্ট। জামাত বিএনপির চেয়ে কোনো দিক থেকে সাংগঠনিকভাবে দুর্বল নয়। আমরা কেন তাদের কাছে যাব? বরং তারা তো আমাদের কাছে সমঝোতা আসতে বাধ্য হবে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয়। আপনি দেখেন আজকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবং সাধারণ জনগণের কাছে যান, আপনি সেখানে অবস্থান নিয়ে দেখেন বিএনপির কথা বললেই মানুষ চ্যাপ্টা খেয়ে ওঠে। ওরে বাবারে! যে আওয়ামী লীগ যেভাবে ১৭ বছর খেয়েছে তারা ১ বছরে ক্ষমতা না থেকে তার মতো আওয়ামী চরিত্রের যতগুলো বহিঃপ্রকাশ আছে তাদের মধ্যে আমরা দেখেছি। আমরা বিএনপিকে এমনভাবে দেখতে চাইনি। বাংলাদেশের জনগণ বিএনপিকে এমনভাবে দেখতে চায়নি। বাংলাদেশের জনগণ বিএনপিকে দেখেছে জিয়াউর রহমানের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আজকের বিএনপি সেই জায়গায় নেই। মির্জা ফখরুলরা এবং তার আশেপাশে আরো কিছু নেতাকে দেখা যাচ্ছে এমন আচরণ করছে যেটা ফ্যাসিস্ট হাসিনার দোসররা যে ধরনের আচরণ করেছিল এই ধরনের কথাবার্তা তাদের মুখ থেকে এখন আসছে। এটা অনভিপ্রেত, আমরা কখনো এটা প্রত্যাশা করি না তাদের মুখ থেকে। আর জামাত যদি এরকম সমঝোতার চিন্তা করত, জামাতের বয়স ৮০ বৎসরের উপরে, সমঝোতা করে অনেক কিছুই করতে পারত। আপনারা জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে জামাত কখনোই স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় দেয় না। জামাত কখনোই নিজের স্বার্থের জন্য রাজনীতি করে না। জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং দলগতভাবে এই দলটি একমাত্র বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য পলিসি নির্ধারণ করে কাজ করে। ইসলামকে রক্ষা করার জন্য, জনগণের অধিকারকে রক্ষা করার জন্য তাদের পলিসি প্রোগ্রাম সেট আপ করে থাকে। ওনারা আগামী দিনে ক্ষমতায় যাবে, ওনারা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের ডানপন্থী, বামপন্থী এবং আপামর জনতাকে নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে মির্জা ফখরুল সাহেব একটা মিথ্যে কথা উঠিয়ে দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি মনে করি এগুলো হঠকারী কথা। জি, এগুলো অপ্রত্যাশিত। আমরা এই পর্যায়ের ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথা আশা করি না। উনি যদি বলে থাকেন ওনাকে সরি বলা উচিত জামাতের কাছে। উনি যদি এই ধরনের কথা বলে থাকেন ওনার ক্ষমা চাওয়া উচিত। একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, উনি আমরা কখনো প্রতিপক্ষ মনে করতাম না। বিএনপির সাথে আমাদের সম্পর্কটা ছিল গত ২৫ বছর আপনি জানেন জোট ছিল। তো ওনাদের সাথে আমাদের সম্পর্কটা ছিল হৃদয়ের সম্পর্ক। তো হৃদয়ের সম্পর্কের মাঝে যারা রক্তক্ষরণ করতে চায়, হৃদয়ে
তাদের সাথে আগামী দিন কিভাবে চলবেন? এরপর আসেন উনি না আমি একটু না আমি আসবো। আমি একটু আপনার আপনার বক্তব্য পরিষ্কার। জি, জিজ্ঞেস করা হয়েছে যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে কিনা? তো ফখরুল সাহেব বলেছেন, আমি বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু অবাধ ভোট হোক। এই কারণে অনেকে আমাকে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি, তার শাস্তি তিনি পেয়েছেন। তার শাস্তি নাকি তিনি পেয়েছেন। আমি 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 জানি না কিভাবে শেখ হাসিনা শাস্তি পেয়েছেন, তিনি তো ভারতে ভালোই আছেন। একই কাজ করলে আমরা প্রতিফল পাবো। তবে মানুষ এত রক্ত দেখেছে, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা আছে। এখন এই যে ফখরুল সাহেব চায় আওয়ামী লীগ ভোটে আসুক, জাতীয় পার্টি ভোটে আসুক, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি সংক্ষেপে? জি। উনি এটার মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে উনি কার্যত ৫ই আগস্টের যে বিপ্লব হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু যে অস্বীকার করতেছে। স্বাধীনতা আমরা অর্জন করেছি, জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে, এই ৫ই আগস্টকে মূলত উনি অস্বীকার করতে চাচ্ছে। উনি কি ভুলে গিয়েছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উনি যে কেঁদে, কেঁদে বলেছিল হয়তো বাকিটা জীবন আমাদেরকে হয়তো জেলখানার কুঠুরিতেই দিনাতিপাত করতে হবে এবং শেষ পর্যায়ে মৃত্যুটা মনে হয় ওইখানেই হবে। আমি নিজে উনার একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম। উনি একটা দলীয় সমাবেশে বলছিলেন যে হয়তো বাকি জীবনটা আমাদেরকে জেলেই কাটতে হবে। আর এই ছাত্ররা, এই ছোট, ছোট ছেলেমেয়েরা এই তাদের জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে বুলেটের সামনে বুক পেতে দিয়ে শুধু কি তাই? বিপ্লব অর্জন শুধু কি করলেন, তাই? পরিপট পরিবর্তন করলেন। এই জুলাই ছাড়াও লাস্ট 15 বছরে যে ৩-৪ হাজার হত্যা, ৬০০ গুম, ক্রসফায়ার, বিএনপির হাজার, হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, পঙ্গু করা হলো, জেলখানায় নেওয়া হলো। এমনকি উনার নিজের বিরুদ্ধেও কিন্তু ১৫০ মতো মামলা ছিল। এগুলো কি উনি ভুলে গেলেন? সেটাই আমি সে কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি এগুলোকে কিভাবে ভুলে গেল? ক্ষমতার মোহে, ভাগ-বাটোয়ারার মোহে উনি এত দ্রুত সব ভুলে গেল। এটা আশ্চর্যজনক বিষয়। এটা কিভাবে সম্ভব? এটা কি জাতির সাথে গাদ্দারি না? আমি তো মনে করি এটা আমাদেরকে জাতির সাথে গাদ্দারি। যেহেতু আমি আ উনি আ আ উনি জাতির সাথে বেইমানিমূলক কিছু কথাবার্তা বলেছেন, গাদ্দারিমূলক কিছু কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে, "আমরা ভারতের স্বার্থ আম স্বার্থ আ স্বার্থের বিপক্ষে কোন ধরনের এক্টিভিটিস এ বিএনপি অংশগ্রহণ করবে না।" এটা দ্বারা উনি কি মিন করতে চেয়েছেন? ভারতের স্বার্থ কোনটা? ভারত বাংলাদেশে বাণিজ্য করবে। ভারত বাংলাদেশকে যেভাবে চাইবে সেইভাবে চলতে দেবে। ভারত চাইবে যে জামাত ইসলামের মতো ইসলামী শক্তিগুলোকে হটিয়ে সেখানে তো হাসিনার ভারত মতো ফ্যাসিস্ট ভার তৈরি করতে ভারত কি উনি ভা সেটার পক্ষে থাকবে, কাজ করবে। জনাব ভারত শামীম, চাইবে যে জনাব শামীম, বাংলাদেশে আবার ভারতকে জঙ্গিবাদ উনি তৈরি হোক। বলেছেন যে ভারত চাইবে যে সারা বাংলাদেশ ব্যাপী বোমা হামলা হোক। এগুলো করতে চাইবে। উনি এগুলো মেনে নেবে, এগুলো করবে। অতীতের যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো অপকর্ম হয়েছে বাংলাদেশে গত ১৭ বৎসরে, প্রতিটা অপকর্ম, প্রতিটা অপরাধের সাথে কোনো না কোনো ভারতীয় আ ভারতীয়দের লিঙ্ক পাওয়া যাচ্ছে। ভারতীয় সরকারের এবং গোয়েন্দা সংস্থার লিঙ্ক পাওয়া যাচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকা আমরা শুনতে পাচ্ছি। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সরকারের পক্ষ থেকে অনেকগুলো বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। কে বা কারা এগুলো করিয়েছিল বা করাচ্ছিল। উনি যদি সেই ভারতের সাথে সমঝোতা করে ক্ষমতার মোহে বিভোর হয়ে থাকে, উনি আসলে বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশের জনগণ রাস্তা শিখে গেছে, রাস্তা চিনে ফেলেছে। কিভাবে ফ্যাসিস্টদেরকে হটাতে হয়, কিভাবে বেঈমানদেরকে দেশ থেকে তাড়াতে হয়। আজকের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ রাস্তা চিনে ফেলেছে। উনারা সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে। মিস্টার ফখরুল সাহেব, বাংলাদেশের জনগণ আর বোকা নেই। ২০২৫ সাল এটা। ২০২০ সাল ২০২৫ সাল এটা ১৯৯০ সাল নয়। এটা ১৯৯৬ নয়। এটা ২০০১ নয়। আজকের প্রযুক্তি মানুষকে এমন জায়গায় নিয়েছে, আপনার প্রতিটা বক্তব্য, আমার প্রতিটা বক্তব্য মুহূর্তের মধ্যে অজপাড়া গাঁয়ে থেকে মুহূর্তের মধ্যে শুনতে পায়, দেখতে পায় এবং জনাব শামীম, সেগুলো ভেরিফিকেশন ধন করতে আ পারে ধন্যবাদ। যে কোনটা আমাদের সত্যি কোনটা আমাদের বেঠিক। আমাদের যেহেতু সময় অনেক কম, এখানে তিনি আরো বলেছেন সেই সাংবাদিককে, ভারতীয় সাংবাদিককে, যে ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। আমাদের বাংলাদেশের ৩ দিকে ভারত, একদিকে সাগর। সুতরাং বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব থাকবেই। এই গেল এক। নির্বাচনে নাকি ভারতের প্রভাব থাকবেই। আ জামাত এবং বিএনপির রাজনীতি এক না। আমরা
অসাম্প্রদায়িক, মধ্যপন্থী, গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করতেছি। মানে এই যেই জামাত এবং এনসিপি চায় জুলাই সনদ আগে এবং সংবিধানের পরিবর্তন বা বাতিল, কিন্তু বিএনপি চায় সংবিধান রক্ষা। এখানে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করতেছি। আমাদের সঙ্গে বামেরাও রয়েছে। মানে উনি কি বলতেছেন যে অসাম্প্রদায়িক, মধ্যপন্থী, গণতান্ত্রিক, তার মানে জামাত ইসলাম সাম্প্রদায়িক, উগ্রপন্থী এবং অগণতান্ত্রিক। কে গণতান্ত্রিক আর কে অগণতান্ত্রিক এটা গত 53 বছর ইতিহাসে প্রমাণ হয়েছে। প্রতিটা পদক্ষেপ বাংলাদেশ জামাত ইসলামী শতভাগ গণতন্ত্রকে ফলো করার কারণে আজকে জামাত ইসলাম 80 বছর অপেক্ষা করতে হচ্ছে তারা ক্ষমতার কাছাকাছি আসতে, ক্ষমতায় যাওয়ার উপযোগী এনভায়রনমেন্ট তৈরি করতে। আমি মনে করি মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন এগুলো উনি কিভাবে বলেছেন এটার দায়িত্ব উনাকেই নিতে হবে। উনি মনে হয় বিভ্রান্ত, উনি কোনো না কোনোভাবে প্রভাবিত, অথবা উনি বাংলাদেশকে কারো কাছে অন্দরমহলে গিয়ে চুক্তিবদ্ধ হয়ে আসছেন যে আমাদেরকে ক্ষমতা দাও, বিনিময়ে আমরা জামাতকে সাইজ করব, আমাদেরকে ক্ষমতা দাও, বিনিময়ে আমরা ইসলামপন্থীদেরকে আগামী দিনে ক্ষমতা আসতে দেব না। উনি যে স্বাধীনতার পক্ষের শক্তি বলছেন, যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকে, বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই তালিকাটা করা হয়েছিল, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির যে তালিকাটা করা হয়েছিল, রাজাকারের তালিকা যেটাকে বলা হয়, সেখানে দেখা যায় 1024 জনের লিস্ট উনার দলের নেতৃবৃন্দ রয়েছে। 1024 জন ওনার দলে রয়েছে যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল বাংলাদেশের। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে রয়েছে 8000-এরও উপরে, 8500-এর মতো। আর বাংলাদেশ জামাত ইসলামীতে রয়েছে মাত্র 37 জনের তালিকা। এখন সংখ্যাগত দিক থেকে, দলগত দিক থেকে তিনটা দলই শক্তিমত্তার দিক থেকে, জনবলের দিক থেকে কেউ কারো চেয়ে কম নয়। একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধ, এগুলো তো সব আওয়ামী লীগের ভাষা। আওয়ামী লীগ তো এই ভাষায় কথা বলছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি রাজাকার, যে বিরোধী। উনি এমন কথা বলতে, ওনার আচার-আচরণ, ওনার কথাগুলো এমন ভাবে বলছে যেগুলো বিএনপির সাথে যায় না। বিএনপিকে যারা ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির যেই ভাষা, সেই ভাষার সাথে এগুলো যায় না। উনার ভাষাটা মূলত ফ্যাসিস্টদের আচরণ। উনার ভাষাটা মনে হয় যে পার্শ্ববর্তী কোনো দেশের শিখিয়ে দেওয়া যে বুলিগুলো, সেই বুলিগুলোর মতো মনে হচ্ছে। আমরা 17 বছরে যে বুলিগুলো শুনতাম, ঠিক সেই বুলিগুলো উনার মুখ দিয়ে রীতিমতো এখন আসছে। তার মানে বোঝা যায় উনি কোনো না কোনোভাবে বায়াসড। উনার মতো ব্যক্তি এটা করতে পারে না। আমরা কখনো উনার পক্ষ থেকে উনার মুখ থেকে এটা কামনা করি না। উনি যদি অন্য কোনো দেশের বায়াসড হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই উনাকে ওই দেশে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো। এই দেশের রাজনীতিতে উনার কোনো কোনো স্থান হবে না। এই ধরনের ব্যক্তিরা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কথা বলে, 24-এর আন্দোলনের, 24-এর পট পরিবর্তনের বিরোধিতা করে, তাদের জায়গা বাংলার জমিনে আর কখনোই হবে না। এই যে আপনি বলছেন যে উনাকে ভারত যাওয়ার জন্য, এটা কিন্তু উনি বলেছে। উনি বলেছেন যে, মানে ওই সাংবাদিককে বলতেছেন, ভারতীয় সাংবাদিককে, তবে আমি আপনাকে বিএনপির পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, জামাতকে আমরা আর সুবিধা নিতে দেব না। আমরা চাই ভারত আমাদের সবার সঙ্গে যোগাযোগ রাখুক। আমি কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে আমি কত বই কিনেছি, আবারও সে সুযোগ পাবো, সিনেমা দেখব, থিয়েটার দেখব, যোগাযোগ হবে, হিসাব প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশ স্বাগত, ভুল বোঝাবুঝির অবসান হোক। তাহলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির পক্ষ থেকে ওই ভারতীয় সাংবাদিককে আশ্বাস দিচ্ছেন যে তারা আর জামাতকে সুবিধা নিতে দেবেন না। আপনার মন্তব্য শুনতে চাই। উনি হয়তো ভুলে গিয়েছে জামাত এমন একটা দল, জামাত কারো থেকে সুবিধা নেয় না, বরং সুবিধা দেয়। 91 সালে যদি বাংলার জামাত ইসলামী জোটবদ্ধ না হতো, তাহলে 91 সালে বিএনপি সরকার গঠন করতে পারে না। কোনো সুযোগ ছিল না ওনার।
তার মানে সুযোগটা নিল না দিল জামাত ইসলাম, বাংলার জামাত ইসলামী তো ওই সময়কার নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে সুবিধা দিয়েছে, যার বিনিময়ে ওনার মতো লোকেরা মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিল পরবর্তীতে। যদি ওই দিন জামাত ইসলামের নেতৃবৃন্দ ওই সিদ্ধান্ত না দিত, তাহলে ওনারা সরকার গঠন করতে পারে না, আর ওনাদের মতো নেতারা মন্ত্রী হতে পারে না। তো সরকার কি, জামাত ইসলামের লোকেরা কি বা জামাত ইসলামের নেতৃবৃন্দ কি সুযোগ সুবিধা নিয়েছে না দিয়েছে? এই ধরনের কথাবার্তার মাধ্যমে প্রমাণ হয় ওনাদের মূলত রাজনৈতিক দেউলিয়াত্ব, ওনাদের ক্ষয়িষ্ণু রাজনীতির স্পষ্ট ইঙ্গিত বোঝা যাচ্ছে। আগামী দিনের রাজনীতি বাংলাদেশের ইসলাম প্রিয়, ডানপন্থী, বামপন্থী সকলকে মিলে আমরা রাজনীতি করব। বাংলাদেশে ইসলামপন্থীরা নেতৃত্ব দেবে সবাইকে নিয়ে। সেখানে যদি ফখরুল সাহেবগণ আমাদের সাথে আসতে চান, আসতে পারেন। আর এই ধরনের আচরণ করলে সালাম, আলবিদা। 24 দিয়ে আগামীর বাংলাদেশ চলবে, 24 দিয়ে আগামীর স্বপ্ন রচিত হবে। 24কে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন বাস্তবায়ন করার পথে আমরা এগিয়ে যাচ্ছি। সাধারণ জনতা এগিয়ে যাচ্ছে, ছাত্ররা এগিয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে কয়েকটা নির্বাচন, ছোট ছোট কয়েকটা নির্বাচনের মাধ্যমে দেখতে পাচ্ছি। সচেতন ছেলেমেয়েরা, যাদের মেন্টালিটি একেবারে ফ্রেশ, যাদের মধ্যে দুর্নীতির লেশ মাত্র এখনো ঢোকার সুযোগ নেই, সেই মাসুম বাচ্চাদের মতো বাচ্চারা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদেরকে যে নির্বাচিত করে আসছে, আমাদের ছাত্র সংগঠনকে, এটার দ্বারা প্রমাণ হয় আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আমাদের সমমনা যারা আছে তাদের বাংলাদেশ। আর যারা এটাকে সহ্য করতে পারছে না, তাদের দেউলিয়াত্বের এই ধরনের কথাবার্তাগুলো আপনাদের মাঝে এই তো এসেছে। আপনি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করেছেন, বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। এগুলো মূলত তাদের বিদায়ের আগে তারা যে চলে যাচ্ছে, তারা যে ব্যর্থ হচ্ছে, কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা নতুন তথ্য জানলাম আমরা, যে 5ই আগস্ট যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা করলেন, সেই দিন রাতে ইউনূস সাহেবের সাথে বাসভবনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়। এটা আমরা জানতাম না। 5ই আগস্ট ডক্টর ইউনূস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ফখরুল ইসলাম আলমগীর তিনজনে মিলে দীর্ঘ আলোচনা হয়, এবং তারপরই ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেন। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ভালো কথা, ওয়াকার সাহেব সেখানে আছেন সেনাপ্রধান হিসাবে, ইউনূস সাহেব আছেন, তাহলে ফখরুল ইসলাম আলমগীর কেন সেখানে? অন্যান্য দলের লোকজন কই? তাহলে তো এতেই ধরে নেওয়া যায় যে তিনি এবং ডক্টর ইউনূস তিনি নিজে বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে আমি মার্চ থেকে আর থাকবো না। কাজী এমন পরিস্থিতি কেউ করবে না যাতে ভোটটাই না করা গেল। এটা জামাতকেও তিনি বলেছেন, এনসিপিকেও তিনি বলেছেন। তার মানে হচ্ছে যে এই নির্বাচনটাও তিনি আসলে একটা দলের কাছ থেকে মানে সিদ্ধান্তটা তিনি পেয়েছেন এবং তিনি সে অনুযায়ী ঘোষণা করে দিয়েছেন, এবং লন্ডনে তারেক রহমানের সঙ্গে সফর হতো, এটা মোটামুটি প্রমাণ করে আর কি। এটা দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হয়, অন্দর থেকে, মানে পর্দার আড়াল থেকে মূলত সরকার তারা চালাচ্ছেন। ওনারা বুঝাতে চাচ্ছেন যে সরকারটা মূলত আমরা চালাচ্ছি, আমরা নির্ধারণ করছি নির্বাচনটা কবে হবে না হবে, আমরা নির্ধারণ করছি সরকারটা কিভাবে চলবে। আবার ওনাদের আরেক নেতা বলছেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলো দখল করে আছে জামাতের লোকেরা। তাহলে এটা কি দ্বিচারিতা হলো না? একজন নেতা সবকিছু নির্ধারণ করে দিচ্ছেন সরকারকে, এইভাবে 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 চালাও, আপনারা দেশ চালান, আবার আরেকজন বলতেছে না না আমরা কিছু না, সব চালাচ্ছে জামাত। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মূলত এই সরকার যে দুর্বল সরকার, এই সরকারকে যেভাবে ইচ্ছে তারা সেইভাবে ব্যবহার করতে পারতেছে, এই সরকারকে তারা তাদের মতো করে ঘুরাতে পারছে। আমি মনে করি বাংলার জামাত ইসলামী 5 তারিখে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেটা জামাত ইসলামীর ইশতেহারও আছে, 5 দফা যে দিয়েছে সেটা আছে। পর্দার অন্তরালে কি হলো না হলো কিছুই আসবে যাবে না ভাই। স্রোত যখন এসে যায়, 5ই আগস্ট স্রোত যখন এসে যায়, কত বড় স্বৈরাচার এমন ভাবে পালিয়েছে যে তার পিছনে কে আছে না আছে সেটা দেখারও সুযোগ পায়নি সে। আজকে যারা এই ধরনের আচরণ করছে তাদের জন্য হয়তো বা এরকম সময় অপেক্ষা করছে। তাদেরকে বলবো, এটা সময় বলে দেবে। দেশপ্রেমিক হন, ইসলামপ্রিয় জনতার বিপক্ষে যাবেন না। আমরা আপনাদেরকে নিয়ে সরকার গঠন করতে চাই, আসুন
আমরা আহ্বান করছি বাংলাদেশের বিপক্ষে যাবেন না, সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবেন না। যদি হুমকিতে ফেলেন আপনাদের কাজে কর্মে তৎপরতায় এখন যে বক্তব্যগুলো আসছে যদি এগুলো কোনোভাবে প্রমাণিত হয়, প্রমাণ পেয়ে যায়, জনগণ কিন্তু আপনাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। জি, অনেক ধন্যবাদ। তো আমরা এই ফখরুল ইসলাম আলমগীরের ইন্টারভিউতে সে ভারতীয় মিডিয়াতে মানে যে জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যে তিনি আশ্বস্ত করেছেন যে তিনি আওয়ামী লীগকে নির্বাচনে চান, তারপরে জামাতকে তিনি সুবিধা করতে দিবেন না, এটা ফ্যাসিবাদের পূর্বাভাস, এবং ৭২-এর সংবিধানকে রক্ষা করতেছেন, তার মানে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন না, তারপরে ভারত বিরোধী কার্যক্রম করবেন না, হাসিনার মতো ভারতের সব চাওয়া পাওয়া পূরণ করবেন, এনসিপি কে রাজনৈতিক দলই মনে করেন না, তাদের ডাকে কেউ আসে না, এবং তার এই বক্তব্যে তিনি জুলাই গণহত্যাকে অস্বীকার করলেন এবং আওয়ামী লীগকে দায় মুক্তি দিলেন। ঠিক আছে? আমি গত পরশু এখন আপনাকে এখন একটা আলোচনা আমি একটু শেষ করি। জি। এখন জামাতকে যদি জনগণ ভোট দেয় তাহলে তিনি সুবিধা করতে না দেওয়ার কে? তিনি বলতেছেন জামাতকে আমি সুবিধা করতে দেব না। যদি জনগণ ভোট দেয়, গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনি কে সুবিধা করতে দেওয়া না দেওয়ার? এবং জুলাই সনদ মত কিছুই বাস্তবায়ন করবেন না এবং ভারতের আধিপত্য তারা মেনে নিবেন এবং এবং আপনি দেখেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাতে আসে, জাতীয় পার্টি আসে, এটা তিনি বলতেছেন এবং আরো বলতেছেন যে কোনো সমস্যা নাই, ছাত্রদের ডাকে এখন আর কেউ নামবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে মির্জা ফখরুলরা তারা কি এই বাংলাদেশকে পুনরায় ভারতের কলোনি বানাতে চান কিনা? আপনার কাছে এটাই শেষ প্রশ্ন। জি, অনেকগুলো কোয়েশ্চেন এসে গিয়েছে ইতিমধ্যে। তো এখানে ৪-৫ টা প্রশ্ন। আমি ২-১ টা বলার চেষ্টা করব। উনার এই বক্তব্য দ্বারা প্রমাণ হয় যদি ঠিকই সেই বক্তব্যগুলো উনার মুখ থেকে এসে থাকে। এটা দ্বারা প্রমাণ হয় আ পর্দার অন্তরালে বাংলাদেশের জনগণের মতামতকে ইতিপূর্বে তারা বিক্রয় করে ফেলেছে। তারা ইতিপূর্বে বাংলাদেশের জনগণ সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত তারা কোনোভাবেই হতে দেবে না, বরং একটা সাজানো গোছানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। তার মানে তারা জনগণের মতামতকে তারা গ্রহণ করছে না। এটার দ্বারা প্রমাণ হয় তারা দিল্লির আধিপত্যবাদকে গ্রহণ করছে। ৫ই আগস্টের যে বিজয় সেটা ছিল দিল্লি না ঢাকা। সেখানে বলা হয় না কিন্তু দিল্লি, দিল্লি। বলা হয়েছে দিল্লি না ঢাকা। জনগণের পক্ষ থেকে স্পষ্টত ঘোষণা করা হয়েছিল ঢাকা, ঢাকা। তো মির্জা ফখরুল সাহেবকে ঢাকাটা চিনাতে হবে। ওনাদেরকেও এরকম আরেকটা ৫ই আগস্টের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমরাও প্রস্তুত, বাংলাদেশের ছাত্র জনতাও প্রস্তুত। কিভাবে আমাদের কেবলাটা তারা দিল্লির দিকে নিতে চায় আমরা সেটা ইনশাল্লাহ দেখিয়ে দেবো সময়ের ব্যবধানে। জনগণ দেখিয়ে দেবে, ছাত্ররা দেখিয়ে দেবে। ওনাদের বোঝা উচিত ২৪-এর পট পরিবর্তন হয়েছে ঢাকার জন্য, দিল্লির জন্য নয়। জামাতকে সুযোগ সুবিধা দেবে না, এটা আমি মনে করি ওনার কল্পনা প্রসূত একটা বক্তব্য। উনি ইন্টেনশনালি যদি এরকম কথা বলে থাকে তাহলে এটার একটা ভয়াবহ প্রতিক্রিয়া রয়েছে। ওনারা ভয়াবহ কিছু করতে চাচ্ছে যেটা হয়তো আগামী দিন বাংলাদেশের জনগণ দেখবে। আবার এটাও সত্য বাংলাদেশের জনগণ এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামী সহ অপরাপর ইসলামী দলগুলো সমমনা জোটভুক্ত অপরাপর দলগুলো এর উপযুক্ত জবাব দেবে বলে আমি বিশ্বাস করি। আমরা প্রস্তুত রয়েছি। ইনশাল্লাহ সময় মতো জবাব দেব। আমাদের কাছে তাদের আসতে হবে। আমরা তাদের কাছে যাওয়া লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা বিষয় বলেছেন তারা জি, জি। জি। না আমরা শেষ করব আরকি। সংবিধানের দোহাই দিয়েছেন ৭২ সালের সংবিধান। বাংলাদেশের ৭২ সালের যে সংবিধান রচিত হয়েছিল স্বাধীনতা পট পরবর্তী সময়, সেই সংবিধানের যেই দাবি ছিল ইতিপূর্বে যতগুলো সরকার ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই সংবিধান ছুঁত হয়ে সংবিধানের সেই ৭২-এর সংবিধান এর স্বাধীনতার যে দাবি ছিল সেই দাবিগুলোকে তারা উপেক্ষা করে তাদের মন মতো দেশটা পরিচালনা করেছিলেন। এটার কারণেই আমাদেরকে ৭৫ সালে যে একটা ঘটনা আমরা দেখেছি, মুরব্বীরা দেখেছেন
যারা ওই সময় জীবিত ছিলেন তারা দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে পট পরিবর্তন হয়েছে। ঠিক আরেকটা পট পরিবর্তন হয়েছে ২৪ সালে। মূলত এই পট পরিবর্তন দ্বারা বোঝা যায় যে ৭২ সালের সংবিধান এ দেশে চলতে পারে না। এটা ব্যর্থ হয়েছে। এটা দ্বারা ফ্যাসিজম কায়েম হয়। এটা দ্বারা ফ্যাসিস্ট তৈরি হয়। এটা দ্বারা লুটেরা তৈরি হয়। এটা দ্বারা ব্যাংক ডাকাত তৈরি হয়। এটা দ্বারা সন্ত্রাসী তৈরি হয়। এটার দ্বারা বাংলাদেশে ৫০ লক্ষ তো যারা রাজনৈতিক কর্মী নামে যারা ডাকাইত হিসেবে আবির্ভূত হয়েছে, জনগণের ন্যায্য দাবিকে যারা উপেক্ষা করেছে। আমরা ভোট কেন্দ্রগুলোতে দেখেছিলাম কিভাবে ব্যালট বাক্সগুলো ছিনতাই হয়। আমাদের চোখের সামনে কিভাবে তারা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এটা মূলত ৭২ সালের সংবিধানের প্রভাব। এই ৭২ সালের সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে ২০২৪ সালের যে পট পরিবর্তন সেটা হয়েছে। আর ২০২৪ সালের পট পরিবর্তনের মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা একটা রোড ম্যাপ পেয়েছি, ইশতেহার পেয়েছি, আমাদের একটা সনদ তৈরি হয়েছে। সেই সনদটা অতি শীঘ্রই এই সরকার বাস্তবায়ন করবে। আগামী নির্বাচনের আগেই আমরা যে সংস্কারের দাবি ছিল, জনগণের সংস্কারের দাবি ছিল, সেই সংস্কার ম্যাক্সিমাম সম্পন্ন হয়ে বিচারগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এরপর আমরা নির্বাচন পাবো বলে আমি মনে করি। আর এইটুকু যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিজম ফিরে আসবে, আবার ফ্যাসিজম কায়েম হবে, আবার চোর বাটপার সকল মন্ত্রণালয়গুলো দখল করে নেবে, প্রতিটা অঞ্চল দখল করে নেবে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এবং এই যে হত্যাকাণ্ড আপনারা দেখেছেন যে পাথর দিয়ে মাথায় আঘাত করে প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে, শহরের একদম মধ্যম রাস্তার মধ্যে যে হত্যা, এগুলো চলতে থাকবে। যদি এগুলো চলতে না দিতে চান তাহলে আগামী দিনের বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবকে মেনে নেন। আগামী দিনের বাংলাদেশকে এই রূপরেখা, এই রোডম্যাপ এর আকারে পরিচালনা করার সিদ্ধান্ত নেন। আগামী নির্বাচন এটার মাধ্যমেই হোক, এবং এটার এই ঘোষণাপত্রের মাধ্যমে এবং যেই ইশতেহার তৈরি করা হয়েছে, যে সনদ তৈরি করা হয়েছে, এটার মাধ্যমে নতুন সংবিধান যেটা রূপায়িত হচ্ছে সেটাকে এই সরকার যিনি আছেন, ওনাদের পরবর্তী যিনি সরকারে আসবেন, আসার আগেই এটা যাতে বাস্তবায়ন হয় সে আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে, আমার পক্ষ থেকে দাবি থাকবে। আর মির্জা ফখরুলগণ যারা এতদিন এটা বিরোধিতা করে আসছিল, এটা দ্বারা প্রমাণ হয় তারা এটাকে মেনে নেবে না। অতএব বাংলাদেশের জনগণও ওনাদেরকে আগামী নির্বাচনে ভোট দেবে না, মেনে নেবে না, ওনাদেরকে ক্ষমতা দেবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। অন্যথায় ২৪ বুলুণ্ঠিত হবে, অন্যথায় ২৪ হারিয়ে যাবে। ৩টা স্বাধীনতা বা আমাদের অঞ্চলের মানুষ পেয়েছিল ১৯৪৭, ১৯৭১ আর ২০২৪। তিনোটাকেই আমরা রাখতে চাই। আমাদের ভিত্তি ৪৭, আমাদের দ্বিতীয় ভিত্তি, মজবুত ভিত্তি ৭১, আমাদের পরিচয় ৭১, আমাদের আইডেন্টিটি, আমাদের পতাকা, আমাদের মানচিত্র ৭১। আর ২৪ হলো আগামী দিনের পথ চলা কিভাবে হবে, সে পথ চলার পরিপূর্ণ নির্দেশনা। ২৪ হলো আগামী দিনের গাইডেন্স। ২৪ এর সনদ হলো আগামী ৫০ বছর আমরা কোন জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। যারা এটাকে মেনে নেবে না, জনগণও তাদেরকে ধিক্কার জানিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরাও তাদেরকে প্রত্যাখ্যান করব জনগণের সাথে, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। তবে দর্শক, এটা খুব খারাপ লাগলো যে ভারতকে মির্জা ফখরুল সাহেবের মতো নেতা বারবার আশ্বস্ত করতেছে। তিনি এত দ্রুত আবরার, ফাহাদ, ফেলানি, আবু সাইদ, মুগ্ধ সহ হাজার মানুষের আত্মত্যাগ ভুলে গেল। দর্শক, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য একটা ভয়াবহ বার্তা দিচ্ছে, এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীমের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, দেশের স্বার্থে সবাইকে এখনই সজাগ, সতর্ক এবং সোচ্চার হতে হবে। অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলার জন্য। আশা করি আপনার কথার মর্মার্থ দর্শকরা উপলব্ধি করতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। জনগণকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।